সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের এসএসসির নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় আছে যে গতি, আজকে আমরা সেই চ্যাপ্টারটা বুঝব। তো ফার্স্টে আমরা চ্যাপ্টারের নাম লিখি। চ্যাপ্টারের নামটা হচ্ছে গতি, যেটাকে ইংলিশে বলতে গেলে বলা যায় মোশন। সর্বপ্রথম আমরা বুঝি যে গতি জিনিসটা একটা ওয়ার্ড। আমরা যখন গতিটা শুনি, এই ওয়ার্ডটা শোনার পরপরই ব্রেইনে একটা জিনিস আসে, কিন্তু কোনো বস্তু চলাচল করতেছে। তো আজকে আমরা সেটা সংজ্ঞা আকারে বুঝব। কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করে, তখন তাকে গতি বলে বা গতিশীল বলে। ওই জিনিসটাকে বলে গতি, কিন্তু ওই যে জিনিস, যে বস্তুটা অবস্থানে পরিবর্তন করলো, তার অবস্থাটাকে বলে গতিশীল। আচ্ছা, আমরা এখন একটু লিখি। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। যদি আমাদের 1 মার্কের প্রশ্ন আসে যে গতি কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞাটা লিখে দিতে পারি। তোমরা যদি কেউ চাও তাহলে স্ক্রিনশটও নিতে পারো। ওকে, তো এটা যদি গতি হয়, সরি এখানে বস্তুর হবে, কোনো বস্তু, ট্রাই করো আবার স্ক্রিনশট নিয়ে। ওকে, তো এখন দেখো, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। এখন আমরা বুঝি স্থিতি কি। স্থিতি মানে শব্দটা শুনলে আমাদের কেমন লাগে, স্থির আছে। তো আমরা এখন সংজ্ঞা একটু দেখি। যদি সময়ের সাপেক্ষে, সংজ্ঞা এটা আরেকটা ভুল আছে রে। আচ্ছা, আমরা সংজ্ঞাটা এখন নতুন করে দেখি। গতির সংজ্ঞা হবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। তো এখন আমরা দেখি স্থিতি কি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, তাকে স্থিতি বলে। তো এটা হচ্ছে স্থিতির সংজ্ঞা। তো এখন আমরা দেখি, তো গতি আর স্থিতি কি আমরা তো বুঝলাম। তো এখন গতি কয়েক ধরনের হইতে পারে, অনেক ধরনের গতি হইতে পারে। তো আমরা দেখি কি কি ধরনের গতি হইতে পারে। যেমন সরল রৈখিক গতি আছে, সরল রৈখিক গতি আছে একটা। তো এই গতিটা আসলে কি আমরা বুঝি, যদি কোনো বস্তু বরাবর সরল রেখা বরাবর যদি তার গতি হয় বা অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে সরলরৈখিক গতি বলে। এই যে এটা হচ্ছে একটা সরলরৈখিক গতি, যদি একটা বস্তু সরল রেখা বরাবর যায়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এটা যদি সরলরেখা বরাবর গেলে সরলরৈখিক গতি হয়, তাহলে বক্ররেখা বরাবর গেলে কি বক্ররৈখিক গতি হবে? না। যদি এটা বক্ররেখা বরাবর যায়, সাপোজ আমরা মনে করি যে এটা গেল তোমার এইভাবে, তখন এটা হবে
শুধু রৈখিক গতি, তখন এটাকে তোমরা বলবা যে শুধু রৈখিক গতি। বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা দেখি ঘূর্ণন গতিকে। আরেকটা গতি হচ্ছে ঘূর্ণন গতি। আমরা ফার্স্টে লিখি ঘূর্ণন গতি। কোন একটি বস্তু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি বস্তু যদি বৃত্তাকার পথ অতিক্রম করে বা বৃত্তাকার পথে যদি তোমার তার গতিটা হয় বা সে তার অবস্থানে পরিবর্তন ঘটে সময় সাপেক্ষে, তখন এটাকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতির উদাহরণ কি জানো? মনে করো এটা হচ্ছে সান, আর এখানে হচ্ছে মনে করো আর্থ। মানে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। বুঝতে পারছি? তো এখন আমরা দেখবো যে কি গিয়ে চলন গতি। এখন আমরা দেখবো চলন গতিটা কি। ফার্স্টে নামটা লিখি আমরা, চলন গতি। চলন গতি হচ্ছে সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর সবগুলা করা একই দিকে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে চলন গতি বলে। যদি কোনো বস্তুর সকল কণা সময়ের সাপেক্ষে একই দিকে অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে চলন গতি বলে। চলন গতির উদাহরণ কি জানো? মনে করো এই যে আমাদের বই একটা, যারা বোর্ড বই দেখবা, চলন গতির খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, যে একটা প্লেন মনে করো একটা হচ্ছে যে কি এইভাবে 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 করে যদি যায়, তাহলে এটা হচ্ছে চলন গতি। মনে করো প্লেন, আমি একটা দাগ দিয়ে বুঝিয়ে দিই। আর যদি এটা এইভাবে 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 করে যায়, তাহলে এটা চলন গতি না। কারণ দেখ, এটা কি সময় সাপেক্ষে সবগুলো গতি একই দিকে যাচ্ছে। একবার এই সাইডে কণাগুলা সোজা যাইতেছে, এই সাইডের কণাগুলো আবার অন্য অন্য দিকে যাইতেছে, এগুলো আবার অন্য অন্য, মানে এক একটা এক এক দিকে যাচ্ছে। কিন্তু এটা দেখো যে সবগুলো কণার সরল রেখা বরাবরই যাচ্ছে। তো এইটাই হচ্ছে চলন গতি। তো আসা আমরা এখন দেখবো চলন গতির পরে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। তো আমরা লিখি পর্যায়বৃত্ত গতিটা। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, কোনো গতি যদি একটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে, তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন একটা ফ্যান দেখো, যদি চিত্রটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা বুঝে নিও যে এটা একটা ফ্যান। এই যে একটা জিনিস যদি দেখো, তুমি একটা যে সিলিং ফ্যান আছে আমাদের বাসার, এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর একই দিকে কিন্তু ঘুরতে থাকে, নির্দিষ্ট সময় পর পর। কিন্তু এমন না যে এই প্লেটটা এখানে 1 সেকেন্ড পর আসলো আর 2 মিনিট পর আবার এটা 2 সেকেন্ড পর আসছে, না। তো এই যে একটা যে পর্যাবৃত্ত একটা মেনটেন করতেছে না ওরা, যে নির্দিষ্ট সময় পর পর একই জায়গা দিয়ে ওরা পুনরাবৃত্তভাবে ঘুরতেছে বা গতিটা যাচ্ছে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আরেকটা ধরন আছে, যেটাকে বলে সরল স্পন্দন গতি। যেটাকে বলে সরল স্পন্দন গতি। স্পন্দন গতি, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির আরেকটা ধরন। যদি কোনো বস্তু তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। চিত্রটা একটা দেখি আমরা। মনে করো এটা হচ্ছে ঘড়ির একটা পেন্ডুলাম। এটা দেখবা যেটি গিয়ে তার পর্যায়কাল তো বুঝো, যে মানে সে কতক্ষণ ঘূর্ণন করলো বা তার গতিটা কতক্ষণ থাকলো, সে তার পর্যায়কালের
অর্ধেক সময় একদিকে থাকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে। এটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিতে একটা জিনিস দেখবা যে কি একটা সাম্য অবস্থা থাকে। মানে সাম্য অবস্থা হচ্ছে যে অবস্থায় ওই বস্তুটার গতি সর্বোচ্চ থাকবে। এইটা হচ্ছে এই বস্তুটার সাম্য অবস্থা। একটা স্প্রিংও থাকতে পারে, যে একটা স্প্রিং এর মনে করো এটা একটা, আর এটা হচ্ছে যদি সাম্য অবস্থা হয় তাহলে এটা হবে তার সর্বোচ্চ সংকুচিত দৈর্ঘ্য, এটা সর্বোচ্চ প্রসারিত দৈর্ঘ্য। ওকে, তো আমাদের গতির ধরনগুলো কিন্তু বোঝা শেষ। গতির ধরন আমরা আফটার অল সবাই বুঝে গেছি আশা করি। তো এখন আমরা দেখব, যেহেতু গতি বোঝা শেষ, এখন আমরা নেক্সট জিনিসে যাই বইয়ের স্টেপ বাই স্টেপে। এখন আসো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। অনেকে আছে স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি। আচ্ছা, রাশি কি বুঝো তো? আমাদের আশেপাশে যত ধরনের কাজই ঘটে এগুলো প্রত্যেকটা এক একটা না এক একটা রাশি। এখন ওই রাশিগুলোর মাঝে যে রাশিগুলা ঘটতে তোমার কোনো দিক লাগে তখন তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি বলে। যেমন আমি বললাম যে কি গিয়ে বাতাস যাচ্ছে। এখন বাতাস কোন দিকে যাচ্ছে? বাতাস তো একটা নির্দিষ্ট দিকে যাবে। তো বাতাসের যে যাওয়াটা, এই বাতাসের গতিটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমি বললাম সময় যাচ্ছে। এখন সময় তো এমন না যে কি এই দিক দিয়ে একটা সময় যাচ্ছে, ওই দিক দিয়ে আরেকটা সময় যাচ্ছে। তো সময় হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশিতে কোনো দিক লাগে না, যে কোনো দিক দিয়েই, মানে এটা দিক ছাড়াই মানে এটা চলতে পারে। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে এইটাই। যদি দিক লাগে তাহলে ভেক্টর রাশি, আর দিক না লাগলে স্কেলার রাশি। তো আসো আমরা নেক্সট, এখন আশা করি স্কেলার রাশি আর ভেক্টর রাশি কেটা বুঝে গেছি। এখন আমরা দেখি দূরত্ব কি আর সরণ কি। আচ্ছা, কোন একটি বস্তুর যদি তার অবস্থানের পরিবর্তন হয়, লাইক তোমার অবস্থানের পরিবর্তন ঘটলো, মনে করো তোমার বাসা থেকে তোমার স্কুলে, এটা তোমার মনে করো বাসা, আর এইটা মনে করো তোমার স্কুল, আর এটা হচ্ছে তোমার বাসা। যাই চিত্রটা তোমরা একটু কষ্ট করে বুঝে নিই। তো এখন তুমি তোমার স্কুলে কিন্তু দুইভাবে যেতে পারো। একটা হচ্ছে যে গিয়ে এইখান থেকে এইভাবেও যেতে পারো, আবার এইভাবেও যেতে পারো না? তো এই যে একটা যে বক্ররেখা বরাবর গেল না, এইটা হচ্ছে দূরত্ব, এটাকে দূরত্ব বলে। আর এই যে সরলরেখা বরাবর যেটা গেল এটাকে বলে সরণ। বুঝতে পারছি? তো এটা হচ্ছে দূরত্ব আর সরণ। আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝাচ্ছি। তো এখন আমি একটা কথা বলি, তুমি প্রতি সেকেন্ডে যতটুকু গতি নিয়ে গেছো, এটা যদি সরল তুমি যতটুকু সরণ গেছো, আচ্ছা আমি একটু ঠান্ডা হতে লাগবে, তুমি যতটুকু সময় এই সরল রেখা বরাবর গেছো বা যতটুকু স্পিডে গতিতে, এটা হচ্ছে সরল। আর যদি একই কাজ বক্ররেখা যেটা গেছো, যে যতটুকু সময় যত স্পিডে, এটা হচ্ছে দূরত্ব, দুঃখিত, এটা হচ্ছে বেগ। আর সরণে যেটা গেলে এটা হচ্ছে দ্রুতি। বুঝতে পারছো তো? মানে কোথায় আমি প্রতি সেকেন্ডে যতটুকু স্পিডে গেলাম এটা হচ্ছে বেগ দূরত্বের ক্ষেত্রে। আর একই কাজ যদি সরণের ক্ষেত্রে হয় তখন তাকে সরণ বলে। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের এই বইয়ে একটা কাজ করা হয় জানো, তোমার যতগুলো ম্যাথ থাকবে সব থাকবে সরণ বরাবর, কিন্তু ম্যাথে তোমার কখনো দ্রুতি নামের ওয়ার্ডটা খুব কম ইউজ করা হয় বেগ।
কিছু করার নেই, কারণ যেহেতু সব জায়গায় এটি ইউজ করতেছি, ইভেন তো বোর্ডে একই কোয়েশ্চেন আসে, তাহলে তুমি আর কি করবো, তোমার ওই ওয়েজই চলতেই হবে। ওকে, তো আমাদের দ্রুতি এবং বেগ বোঝা শেষ। তো এখন আমরা দেখবো যে কি ত্বরণ। ত্বরণ জিনিসটা প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ সংখ্যাটা তোমার লিখে এটা লাগতে পারো তাহলে। প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি? ওই যে আমি বললাম না যে সরলরেখা দূরত্ব বরাবর গেলা আর ইয়েতে গেলা যে কি সরলরেখা বরাবর যে পথ অতিক্রম করলা না, তো ওইখানে তুমি প্রতি সেকেন্ডে কতটুকু স্পিড নিয়ে করলা বা প্রতি সেকেন্ডে তোমার কতটুকু বেগ বৃদ্ধি পেলো, ওইটার পরিবর্তন বা হ্রাস পেলো, ওই যে বেগের যে পরিবর্তন, ওইটার হারই হচ্ছে ত্বরণ। ত্বরণ কিন্তু দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণকে মূলত ত্বরণই বলে, কিন্তু ঋণাত্মক ত্বরণের আরেকটা স্পেশাল নাম দেওয়া আছে। স্পেশাল নামটা কি জানো? অনেকেই জানতে পারো, অনেকেই জানো না। ওই স্পেশাল নামটা হচ্ছে মন্দন। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। আচ্ছা, ধনাত্মক ত্বরণটা কি আর ঋণাত্মক ত্বরণটা কি, এটা আরেকবার বলি। ধনাত্মক ত্বরণ হচ্ছে যদি প্রতি সেকেন্ডে বেগটা বৃদ্ধি পায় তখন সেটা ধনাত্মক ত্বরণ, আর যদি বেগটা হ্রাস পায় তখন সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ওকে, আশা করি আমরা ত্বরণও বুঝে গেছি। তো এগুলো আমরা জাস্ট করে ফেলি। তো আচ্ছা, এখন আমরা বিভিন্ন ইকুয়েশন করব। যে গতির অনেকগুলো সূত্র আছে, তো ওই সূত্রগুলো বুঝি আমরা একবার। ফার্স্টে আমি সূত্রগুলো লিখি যে গণিতে কি কি সূত্র আছে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি গণিত। আমরা যে এখন পদার্থবিজ্ঞানে ম্যাথগুলো করবো, ম্যাথে সূত্রতে বিভিন্ন ইউজ করা, ইউ, ভি, এস, টি, এ, জি। ইউ মানে হচ্ছে আদি বেগ, মানে তোমার আগের যে বেগটা ছিল। ভি হচ্ছে শেষ বেগ। তারপরে এস হচ্ছে তোমার সরণ, হ্যাঁ। টি হচ্ছে সময়, আর এ হচ্ছে ত্বরণ। জিও একটা ত্বরণ, কিন্তু এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, তো সূত্রগুলো আমরা একবার লিখি যে কি কি সূত্র থাকে। ফার্স্ট অফ অল এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, তারপর ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস না স্যার এটা হবে ভি স্কোয়ার। তার সূত্রটা একবার আমরা লিখি। সরি, ইউ স্কোয়ার হবে ইউ স্কোয়ার প্লাস 2as। সূত্রগুলো তো আমরা দেখলাম। তো এটা হচ্ছে তোমার ত্বরণের সূত্র, আর এটা হচ্ছে বেগ, বেগের সূত্র, শেষ বেগের। তোমার শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে অতিক্রান্ত সময় বাদ দিলে ত্বরণ চলে আসে। আর তোমার আদি বেগের সাথে ত্বরণের সঙ্গে কতটুকু সময়টা, ওই সময়টা গুণ দিয়ে অবশ্যই যোগফলটাই হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে আরো দেখি। এখন আমরা দেখবো যে এই সূত্রটা কিভাবে আসলো।
এটা খুব পপুলার একটা সূত্র সমতরণে। আচ্ছা, সমবেগের সূত্রটা তো আমাদের মনে আছে না, যে s ইকুয়ালস টু vt। ওকে, এটা একটু মনে রেখো। আর v ইকুয়াল u প্লাস v, এটা একটু মনে রেখো। আচ্ছা, গড়বেগের সূত্র কি? গড়বেগ হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ভাগের। তো v এর মানটা আমরা বসাই দিই, v ইকুয়াল u প্লাস at বাই 2। তো ওভারঅল কি আসে, যে 2u প্লাস at। তো এখন একটা কাজ করি, আমরা উভয় থেকে 2 কমন নিই, তাহলে কি আসে, v ইকুয়াল 2 কমন নিলে দাঁড়াও যাবে, নিচেতে একটা 2 আছে। তো এখান থেকে ওভারঅল 2 কমন নিলে কি আসে, 2 ইনটু u, আর এখান থেকে জোর করে কমন নেওয়া যায়, হাফ থাকে না, 2 আর 2 কাটা। তো ওভারঅল b ইকুয়াল কি আসে, v ইকুয়াল u প্লাস হাফ at। ওকে, এখন আমরা কি করবো, দেখো আমরা s ইকুয়ালস টু, যে s ইকুয়ালস, এখন দেখো অতএব s ইকুয়াল vt, যে এখানে আমরা v এর মানটা বসাই দিই, কি কি আসে, যে u প্লাস হাফ at, পুরোটার সাথে তো p গুণ s এখানে আছে, s ইকুয়াল এখন গুণ করলে কত আসে, ut প্লাস হাফ at স্কয়ার। আর এইভাবে আসছে এই যে ut প্লাস হাফ at স্কয়ার সূত্র, যেটা আমরা সমতরণ নির্ণয়ে বের করি। ওকে, এখন আমরা আবার দেখি আরেক। আচ্ছা, v ইকুয়াল u প্লাস at, বেগের সূত্রটা আমরা উভয় পক্ষে বর্গ করি আমরা, তাহলে কি আসে, v স্কয়ার আর u প্লাস at হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা কি করি, এটাকে সূত্র আকারে বসাই দিই, কি আসে, এটাকে সূত্র আকারে লিখব আমরা, এটাকে u স্কয়ার প্লাস 2u at প্লাস a স্কয়ার t স্কয়ার। ঠিক আছে, তো এখন কি করব, আচ্ছা b স্কয়ার আছে, u স্কয়ার আছে, এখান থেকে আবার আমরা উভয় পক্ষ থেকে জোর করে 2 আর a কমন নিই, এ তো নিয়ে যায় 2 আমরা এক্সট্রা কমন নিই, জোর করে ut থাকে প্লাস হাফ থাকে আর at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার মনে আছে তো, এই যে মাত্র আমরা বের করছি। তো আমরা এটা ইকুয়াল ইজিলি লিখে দিতে পারি, b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2a, আর এটার পরিবর্তে লিখলাম s। এই যে এটা হচ্ছে আরেকটা সূত্র, b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। তো আশা করি আমাদের গতির সমীকরণের সূত্রগুলো আমরা এখন দেখে ফেলছি। এখন আমরা দেখব পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, একটা জিনিস তো আমরা জানি যে কোনো বস্তু যদি ওপর থেকে নিচে পড়ে তাহলে তার যে ত্বরণটা এটা কনস্ট্যান্ট হয়, ওই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষণ ত্বরণ g, যেটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, এটা তো সবাই জানে। ওকে, তো ওই সেমটাই তোমার আমরা গতি সমীকরণ নেই, এর জায়গায় জি বসিয়ে দিলেই পরন্ত বস্তুর সূত্র হয়ে যায়। বুঝতে পারছি? এখন আমরা সবগুলো একবার লিখি, যেমন v ইকুয়াল u প্লাস at এর জায়গায় আমরা লিখব gt, s এর পরিবর্তে এখানে h হবে, কারণ s তো একটা দূরত্ব, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো দূরত্ব অতিক্রম হয় না, এটা হয় কি উপর থেকে নিচে উচ্চতা, তাই আমরা h লিখব। h মানে হচ্ছে উচ্চতা, ut প্লাস হাফ gt স্কয়ার, তারপরে হচ্ছে যে কি
ইউটি প্লাস, তারপর আরেকটা হচ্ছে যে গিয়ে ইউ স্কোয়ার প্লাস 2GH, এই যে এগুলোই সূত্র। আর আশা করি সূত্র হয়, কারণ একবার বই দেখি। সরি, এটা এইচ, এটা হবে ভি স্কোয়ার প্লাস ওকে। তো এখন আমরা দেখব পরন্ত বস্তুর সূত্র। সরি, এতক্ষণ তো আমরা পরন্ত বস্তুর সূত্র দেখলাম, এখন আমরা দেখব নিক্ষিপ্ত বস্তুর সূত্র। মানে একটা বস্তু যদি আমরা উপর থেকে নিচে নিক্ষেপ করি তখন সেটার এগুলা মানে বেগ, উচ্চতা, এগুলা কি হবে বা কিভাবে আমরা নির্ণয় করব। নিক্ষিপ্ত বস্তুর সূত্র সেম, কিন্তু এই যে দেখো একটা জিনিস, এটা যেহেতু নিক্ষেপ করবা এর মানে কি এটার বেগটা পৃথিবীতে তাকে আকর্ষণ করতেছে, তো আকর্ষণ করতেছে এর মানে কি তার বেগটা তো কমতেছে, পৃথিবী তাকে উপরে যাওয়া থেকে বাধা দিতেছে না। তো তার ফলে কি হইতেছে, তার বেগটা প্রতি সেকেন্ডে ওই যে তার জি এর মান অনুযায়ী কমতেছে, যেটা 9.8 m/2। তো তাই আমরা এখানে কি করব, এই যে এগুলো আছে না প্লাসের পরিবর্তে মাইনাস করে দেবো, প্লাসের পরিবর্তে মাইনাস করে দেবো, তাইলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সূত্র হয়ে গেল। তো আশা করি আজকের ক্লাস তোমরা পুরোটাই বুঝতে পারছো, এবং তোমাদের মাঝে একজন আমাকে এই ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ক্লাসটা আমাকে দিতে বলেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এবং তোমাদের প্রত্যেক এখন কী করবা, আমি তো সূত্র বুঝাই দিছি, তোমরা এখন ম্যাথগুলো করবা, স্পেশালি বোর্ডের ম্যাথ যেগুলো 2026 সালে আসছে, 25 সালে আসছিল, ওইগুলো একটু ভালো করে করবা। এবং যদি কোনো ম্যাথে তোমরা প্রবলেম পাও সেকেন্ড চ্যাপ্টারের, আমাকে অবশ্যই জানাবা, আমি নেক্সট ক্লাসে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব, কমেন্ট আমাকে জানাতে পারো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ক্লাস শেষ করছি।